আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। সেনাপ্রধান কিসের ইঙ্গিত দিলেন? তাহলে কি ডক্টর ইনোস চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন কিনা? সেনাবাহিনী মুখ খুলেছে। এতদিন চুপচাপ বসেছিল, নীরবে ছিল, নিঃশব্দ ছিল। হঠাৎ করে সেনাবাহিনী নিজের মুখ খুলতে শুরু করেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন। কি সেই বার্তা? এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ করা আছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। আজকে বিএনপি স্পষ্ট একটা বার্তা দিচ্ছে, আর এতে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজের জন্য দুঃসংবাদ হচ্ছে কি, এই দুই উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন, তাদেরকে বহিষ্কার করতে হবে। ইল্লু যদি এক বাপের সন্তান হয় পিনাকির মতো যদি প্রমাণ করতে চায়, পিনাকি প্রমাণ করতে পারেনি, এখন ইল্লু যদি চায় প্রমাণ করুক, সে তার মা হোটেলে যৌবন ভাড়া দিত না। যদি সে তার মায়ের লিগ্যাল সন্তান হয়, তার বাবার সলিড সন্তান হয়, সে সেটা প্রমাণ করুক। আর যদি ব্যাখ্যা না দিতে পারে তবে আমরা নিঃসন্দেহে ভেবে নেব। সেনাবাহিনী এগুলোর কোনোটির ন্যূনতম কোনো জবাব না দেওয়ার কারণে এগুলো আরো বাড়ছে। রাস্তার ন্যাংটো পোলাপানো এখন সেনাবাহিনী সম্পর্কে নানান ধরনের অশালীন বক্তব্য, নোংরা মন্তব্য তারা করে যাচ্ছে। হুমকি ধামকি, হুঁশিয়ারি, অশ্লীল শব্দ প্রয়োগ। প্রিয় দর্শক, এটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়, সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন। কি সেই বার্তা? আক্কল মানকে নিয়ে ইশারাই কাফি। এখন সেই আক্কল মানটা যদি বোঝে তাহলে তো বোঝেনি। সেনাপ্রধান কিন্তু এই যেটা গুপ্ত সরকার আছে, গুপ্ত সরকার বলতে হচ্ছে সরকারের ভিতর আরেকটা সরকার, গুপ্ত সরকার, যারা চায় নির্বাচন না হোক, যারা চায় দেশটাকে একটা অস্থিতিশীল করতে, যারা চায় নির্বাচন না করে, আওয়ামী লীগ তো গেছেই, বিএনপি কেও তাড়িয়ে দিয়ে নির্বাচন ছাড়া একটা বিপ্লবী সরকার গঠন করে চালিয়ে দিতে। তো এটা হচ্ছে একটা গুপ্ত সরকারের লক্ষ্য। আমি গত ভিডিওতে বলেছি সেই গুপ্ত সরকারের আগে শত্রু ছিল রাষ্ট্রপতি চুপ্পু, তারপর ওয়াকার, এখন আবার তারা ইউনূসকেও শত্রু মনে করে। তো এই গুপ্ত সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সুতরাং সেনাপ্রধানের বক্তব্যে গুপ্ত সরকারের আশা ভরসা সব শেষ হয়ে গেল এবং তিনি প্রায় 38 মিনিট বক্তব্য রাখেন এবং পরে 1 ঘন্টা অফিসারদের প্রশ্নের উত্তর দেন। একজন অফিসার প্রশ্ন করেন যে সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে আপনি কি মনে করেন? তখন ওয়াকার বলেন যে সবাই ধৈর্য ধরুন। বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন সব কাজ করতেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করতেছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে আমাদের পেশাদারি আচরণ করাই শ্রেয়। তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ করা আছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। তার মানে হচ্ছে যে এখন কিছু বলো না, বাট আমরা সব লিপিবদ্ধ করে রাখতেছি। এই যে দেশ থেকে বিদেশ থেকে উস্কানি, তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার এইসব করা হচ্ছে, তিনি বলতেছেন লিপিবদ্ধ করে রাখো, যথাসময়ে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে। এখন সেই যথাসময়টা আসলে কি বোঝায় আমি জানি না। একজন সেনাবাহিনীর প্রধান তিনি কি ইচ্ছে করলেই কাউকে গ্রেপ্তার করতে পারেন? পারেন তো না। আমার মনে হয় যে তিনি বলেছেন এটা যে লিপিবদ্ধ করে রাখি, তারপর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, যখন একটা গণতান্ত্রিক সরকার আসে তখন হয়তো অভিযোগগুলো তারা সিভিল কোর্টে উত্থাপন করবে, করার পরে ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কারা সেসব ব্যক্তি? আপনারা জানেন কারা সেসব ব্যক্তি। এই বিদেশে থাকা ইউটিউবার কিছু আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়তো গ্রহণ করবে, তিনি এরকমই বুঝিয়েছেন। কিন্তু তিনি বলেছেন যে সবাই ধৈর্য ধারণ করুন, কারণ এখন দেশে একটা অরাজক পরিস্থিতি, দেশে একটা খারাপ সময়। এই সময় আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে কে কি বললো না বললো এগুলো নিয়ে আসলে কিছু বলা ঠিক না, কাজেই এখন চুপ থাকাই শ্রেয়। এবং আরেকজন অফিসার প্রশ্ন করেছিলেন যে একটি নবগঠিত রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়ে কটূক্তি করে, আপনি জবাবে কি বলবেন? সেনাপ্রধান যেটা কঠিন উত্তর দিয়েছেন, তিনি কিন্তু কোনো ফাঁদে পা দেননি। তিনি বলেছেন যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নাই, যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তান সমতুল্য, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন তারা নিজেরাই লজ্জিত হবে। তো দেখেন আপনি, গুপ্ত সরকার এবং গুপ্ত সরকারের যে লোকজন যারা আসলে এই ইউনূস সরকারকে পিছনে থেকে নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু আজকে চুপ করে শুনতেছিল যে সেনাপ্রধান আসলে কি বলেন। সেনাপ্রধানের বক্তব্যের কোনো ভুল ধরা পড়লেই তারা এটাকে নিয়ে বিরাট সমালোচনা শুরু করে দিবে। এবং সেই গুপ্ত সংগঠনের অনেকেই আপনারা চিনেন, তারা প্রকাশ্যে কিছু আছে, গুপ্ত কিছু আছে, বাট বাংলাদেশে যারা আছে তারা গুপ্তই, বাইরে যারা আছে তারা অনেকে প্রকাশ্যে আছে, অনেক ইউটিউবার আছে। তো এই কারণেই তারা চিন্তা করতেছিল যে আজকে ওয়াকারের বক্তব্য আমরা খুব সুন্দরভাবে শুনবো যে ওয়াকার কি বলে। কিন্তু ওয়াকারুজ্জামান এমন বক্তব্য দিয়েছেন যে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে। এবং দ্বিতীয়ত, যারা কটূক্তি করে আমি ক্ষমা করে দিলাম যদি তারা বয়স কম হয়, আর যাদের বয়স বেশি তাদের লিপিবদ্ধ করে রাখলাম, সঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে আসলে সেনাপ্রধানকে সরিয়ে ফেলার জন্য অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু জুনিয়র অফিসারদের একটা বিশাল সাপোর্টের কারণে আসলে এই সেনাপ্রধানকে সরানো যাচ্ছে না। কারণ তাহলে ক্যান্টনমেন্ট একটা বিশাল বিদ্রোহ হবে। কারণ জুনিয়র অফিসারদের মধ্যে ওয়াকারুজ্জামানের সেরকম জনপ্রিয়তা, যদিও তার সব কাজ সঠিক আমি বলবো না, মানুষ মাত্রই ভুল ত্রুটি আছে, থাকাই স্বাভাবিক, বাট সেরকম জনপ্রিয়তা। এই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ কেউ সরকারের ভিতরে চায় ওয়াকারুজ্জামান সরে যাক, কিন্তু তারা সেই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারছে না। কিন্তু প্রক্রিয়া এখনো চলমান।
এখনো যাতে নির্বাচনটা বাস্তবায়ন না হতে পারে সেজন্য নানামুখী তৎপরতা চলছে। এবং এই নির্বাচন নিয়ে আবার দেখতেছি আওয়ামী লীগ, এনসিপি, জামাত এদের বক্তব্য এক। আওয়ামী লীগ বলতেছে নির্বাচন হবেই না, ইউনূসের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এনসিপি বলতেছে যে নির্বাচন হবে না, জামাত বলতেছে যে পিআর ছাড়া নির্বাচন করবো না। তো এখন দেখি এই আওয়ামী লীগ, এনসিপি আর জামাত তাদের সবার কথা কিন্তু নির্বাচনের ব্যাপারে এক, কিন্তু বিএনপি এবং তার সহযোগীদের কথা ভিন্ন। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে, বিএনপি জানে নির্বাচন হলে তারা সমাপন করবে, কিন্তু অন্যান্য দলগুলো তারা চায় ইনিয়ে বিনিয়ে আরো কিছুটা সময় ক্ষেপণ করতে। কিন্তু এটা সম্ভব হবে না। নির্বাচন যেভাবেই হোক ফেব্রুয়ারিতে হবেই, এবং সেটাই ওয়াকারুজ্জামান পুনর্ব্যক্ত করেছেন। এই যে বর্তমান সরকারের মধ্যে এনসিপির সাথে সম্পর্ক নাই, মানুষের কাছে হাহারি এক পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি কি আসলে এনসিপির না? তিনি যখন কোন একটা ঝামেলায় পড়লেন, এনসিপি আইসা দইরা ওই যে কার বউ যে অপূর্ব নিয়ে আসলো, অপূর্ব বলছে না যে এনসিপি যখন নিজেরা বিপদে পড়ছে আমার না তারা এখন তাদের কাজে লাগছে, এতদিন তো কাজে লাগে নাই। তো এগুলো থেকে মানুষ বোঝে যে উপদেষ্টা আসিফ মাহমুদ আর এনসিপি একই সুতোয় গাধা। আর বাকি আছে উপদেষ্টা মাহফুজ, জামাতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিয়া 1.5 ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন। আবার বাংলাদেশ নিয়েও নানান বক্তব্য, 1/11 সরকার আবার ফিরে আসবে, সেনাপ্রধান ক্ষমতা নেবে, এরকম স্ট্যাটাস দিয়ে আধা ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন। সো তাদের অবস্থানটাকে সাংঘর্ষিক মনে করছে বিএনপি। আজকে বিএনপি স্পষ্ট একটা বার্তা দিচ্ছে, আর এতে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজের জন্য দুঃসংবাদ হচ্ছে কি, একটি নতুন দলের সমর্থনকারী 2 জন উপদেষ্টা আছেন। এরা কারা? এনসিপির সমর্থনকারী। মুখে মুখে কারা বলতেছে যারা এনসিপি কে সমর্থন করে না, এরা কিন্তু বলতেছে যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, আমরা ভবিষ্যতে পদত্যাগ করে কোন দলের সাথে গিয়ে মিশা নির্বাচন করব, কোন দল থেকে প্রার্থী হব সেটাও কিন্তু নিশ্চিত না, এখন পর্যন্ত শিওর বলা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের জনগণ 98% শিওর যে এই 2 জন এখান থেকে পদত্যাগ করে এনসিপি তে যাবে। আর এদের গোড়াটা বা এদের সাপোর্টিংটা এখানে এই যে অপুর কি বলা যে চাঁদাবাজির ঘটনা বা বিভিন্ন জায়গায় এখানে অনেক বড় বড় মানুষের নাম কানেক্টেড, আর সেখানে উপদেষ্টাদের নামই চলে আসতেছে। যে আসিফ ক্যান্টিনে ভাত খুঁজতো সে আজ ওয়েস্টিনে ভাত খায়। তো এই যে বিষয়গুলো আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে। আসিফের বাবাকে নিয়ে এই যে কয়েকটা হত্যাকাণ্ড হলো মুরাদনগরে, তোলপাড়, কিন্তু গতকালকে ওই মহিলা এসে বলছে আসিফের বাবারে গ্রেপ্তার করলে এখানে সবকিছু বের হয়ে যাবে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, ওনার অভিযোগ ছিল। সো এরকম অনেক অভিযোগ আছে। উপদেষ্টা মাহফুজের বাবার নামে অভিযোগ আছে, লোকাল আওয়ামী লীগ নেতাদেরকে উনি সাপোর্ট করেন, এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখছি। তো সবকিছু মিলিয়ে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে ডক্টর ইউনূসের কান ভারী করা, অথবা এই যে এনসিপি বলতেছে নির্বাচন হবে না, এটা হবে না, সেটা হবে না, এই যে বিভিন্ন বক্তব্যগুলো দিচ্ছে উপদেষ্টারা, তো এখানে সরকারের ভেতরে সরকারের মধ্যে প্রভাব তৈরি করার জন্য এই 2 উপদেষ্টা গুটিবাজি করতে পারে, যাদের কারণে নির্বাচনকে সামনের দিকে গতিবান করার জন্য, বেগবান করার জন্য সরকারকে হিচকিচাইতে হইতে পারে। আর এই জন্য বিএনপি বলছে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য, মানে এখন যে আমাদের উপদেষ্টা পরিষদ আছে সেখানে বাকিরা মোটামুটি নিউট্রাল, তবে এই 2 উপদেষ্টা এনসিপির সাপোর্টার, তারা সরকারকে প্রভাবিত করে। এজন্য এই 2 উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন, তাদেরকে বহিষ্কার করতে হবে, অথবা তাদেরকে পদত্যাগ করায়, অথবা তাদেরকে অব্যাহতি দিয়ে যে তোমরা এনসিপির সাপোর্টার এনসিপিতে যাও। কারণ নির্বাচনের আগে উপদেষ্টা আসিফের হাতে 6টা মন্ত্রণালয়, মাহফুজের হাতে কটা মন্ত্রণালয় জানি না। সো এখানে সরকার, রাষ্ট্র ক্ষমতা, পুলিশ প্রোটেকশন সবকিছুকেই ব্যবহার করার একটা সুযোগ আছে, হয়তোবা করতেছেও, অনেকে মনে করছেন। তো এই সকল কিছুর কারণে বিএনপি মনে করছে যে উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে সরকারের উচিত অব্যাহতি দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস বিএনপির কথা শুনে কি তাদেরকে অব্যাহতি দেবে? না, দেবে না। আপনি বল কেমনে জানেন? অনেকে জিজ্ঞেস করতে পারেন, পারসেপশন আমরা আইডিয়া করতে পারি। উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তফসিল ঘোষণার আগে এমনিই তারা সরে যাবে, আখের যতটুকু গোছানো দরকার সেটা হতে গোছাবে। কারণ এই মন্ত্রণালয়গুলোর তারা যে দায়িত্ব নিছে, আসলে কি সংস্কার করছে, এই মন্ত্রণালয়গুলো থেকে গত 1 বছরে মানুষ কোথায় আগে যেমনে চলছে এমনি চলে নাই, নতুন কি হয়ে গেছে, এগুলো কিন্তু আপডেট মানুষের কাছে নাই। বরঞ্চ বিএনপি মনে করছে যে এরা নির্বাচনকে প্রভাবিত করবে, সরকারের বৈশা থেকে এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করবে, সো এদেরকে অব্যাহতি দেওয়া। গোলাম মৌলা রনি কাকা ইজ অন ফায়ার। কিভাবে ফায়ার জানেন? সাংবাদিক ইলিয়াস হুসাইন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাসাইলাম ঘোর ইলিয়াস, একটা বিহারির ছেলে আমরা এতদিন বলতাম, কিন্তু সে যে আরস সন্তান সেটা আমরা জানতাম না। এতদিন আমরা জেনেছি পিনাকি ভট্টাচার্য, শ্যামল ভট্টাচার্যের ছেলে নয়, সে আরস সন্তান। তার মাতা একটা পাকিস্তানি কর্মকর্তার সাথে অনুসংগ্রামে লিপ্ত হওয়ার কারণে পিনাকির জন্ম। এখন দেখছি পিনাকি 1 জন বা 2 জনের বীর্য থেকে জন্ম নিয়েছে, কিন্তু ইলিয়াস এই বাস্টার্ড একাধিকের ফলে তার জন্ম। গোলাম মৌলা রানী একটা বিশাল স্ট্যাটাস দিয়েছে, এর মধ্যে খণ্ডিত কিছু পয়েন্ট আমি আপনাদেরকে একটু পরে শোনাই। সাংঘাতিক ইলিয়াস হুসাইন উর্ফে ইল্লুর সঙ্গে আমার সম্পর্ক এবং তার মায়ের সঙ্গে আমার কিভাবে পরিচয় এবং তার স্ত্রীর সঙ্গে তার অফিসের লম্পট বসের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত বলার আগে ইল্লুর মায়ের যৌবনকাল ছবিটা ভালোভাবে দেখে নিন। ইল্লু যখন বালক তখন তার মা কয়েকটি হোটেলে নিয়মিত আসা যাওয়া করতো, কখনো তার বাবা, আবার কখনো বালক ইল্লু তার মাকে হোটেলে নিয়ে আসতো এবং মায়ের ফিরে না আসা পর্যন্ত হোটেলে লবিতে অপেক্ষা করতো। একদিন কোনো এক যৌনদানবের কবলে পড়ে মহিলা রক্তাক্ত হলো, পুরো হোটেলে হইচই পড়ে গেল, পুলিশ এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেল। আমি তখন জরুরি বিভাগে ছিলাম। ইল্লুর কান্না এবং লোকজনের হইচই শুনে এগিয়ে গেলাম। মহিলার করুণ অবস্থা দেখে আমি উপস্থিত লোকজনকে বললাম আগে ভিকটিমকে চিকিৎসা দেওয়ার জন্য। সেদিন ইল্লু এবং তার মাঝে কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়েছিল, তা নিজ চোখে না দেখলেও বোঝানো যাবে না। এরপর উল্লেখিত ঘটনার সূত্রে ইল্লুর মা একদিন ইল্লুকে নিয়ে আমার সঙ্গে দেখা করেছিল, কেঁদে কেঁদে বলেছিল তারা
কিভাবে তাদেরকে মানুষ ঠকায় এবং সে কেন এসব অপকর্ম করে বেড়ায়। ইল্লু সাক্ষী, সেদিন তার মাকে আমি কি বলেছিলাম এবং তাদের জন্য কি করেছিলাম। এত কিছুর পরও ইবলিশ রূপী ইল্লু কেন ভাদ্র মাসের কামাশক্ত পাগলা কুকুরের মতো আচরণ করছে তা আমার বোধগম্য হচ্ছে না। অর্থাৎ ইল্লু গোলাম মোল্লা রনির একটা বিবাহিত স্ত্রী রয়েছে, 3টা সন্তান রয়েছে, এর বাইরে আরো একটা স্ত্রীর অভিযোগ এনে তার সাথে একটা সেলফি শেয়ার করেছিল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে। এরপর থেকে গোলাম মোল্লা রনি চটে গিয়ে ইল্লুর যে গভীরে থাকা যে তথ্য আমরা জানতাম না এতদিন সেটা শেয়ার করে দিয়েছে। এখন ইল্লু যদি এক বাপের সন্তান হয়, পিনাকির মতো যদি প্রমাণ করতে চায়, পিনাকি প্রমাণ করতে পারেনি, এখন ইল্লু যদি চায় প্রমাণ করুক, সে তার মা হোটেলে যৌবন ভাড়া দিত না, যদি সে তার মায়ের লিগ্যাল সন্তান হয়, তার বাবার সলিড সন্তান হয়, সে সেটা প্রমাণ করুক। যেহেতু গোলাম মোল্লা রনির মতো একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, সাবেক সংসদ সদস্য এরকম একটা অভিযোগ এনেছে ইল্লুর বিরুদ্ধে, সেহেতু এই মুহূর্তে ইল্লুর উচিত এটা পুরোপুরি ব্যাখ্যা দেওয়া। আর যদি ব্যাখ্যা না দিতে পারে তবে আমরা নিঃসন্দেহে ভেবে নেব যে একটা পাকিস্তানি নয়, এ হচ্ছে হাজার পুরুষের থেকে জন্ম নেওয়া একটা পতিতার ছেলে, বাস্টার্ড ইল্লু, জন্মা ইল্লু, জাত ইল্লু, যে কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সে যদি জন্ম নিত তখন সে পাকিস্তানের পক্ষে সমর্থন করতো। এই কথা সে বারবার বলেছে। অর্থাৎ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এদের প্রতি কোনো প্রকার বিশ্বাস নাই। এদেশে জন্ম নিয়েছে, এদেশে বাস করেছে, খেয়েছে, পড়েছে, চুরি চামারি বাটপারি চিটারি ধর্ষণের অভিযোগ আসার পর সে দেশ থেকে পালিয়ে গেছে। এখন সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, এখন সে পাকিস্তানের পারপাস